অজানা অতীত পার্ট 2। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। মেঞ্জার ফর টাইম অন ফায়ারে আপনাদের আরও একবার স্বাগত। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে বাবার থেকে রেজওয়ান জানতে পারল ওর দিদি বেঁচে আছে। এবার চলুন দেখি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দিদির সাথে দেখা হওয়ার পর কি হয়। সত্যিটা আমার জানা হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই মাথার ভেতর একটা অদ্ভুত খটকা লাগলো। রুষার ফোনের ওয়ালপেপারে আমি ওকে ওর দিদি আর জিজুর সাথে দেখেছি, যাদের সাথে ও থাকে। আর একটু আগে রেস্টুরেন্টে আমার দিদি আর জিজুর চেহারার সাথে ওই ওয়ালপেপারের মানুষগুলোর চেহারার অদ্ভুত মিল। এই ব্যাপারটা আমার চোখের সামনে ঘুরপাক খেতে লাগলো, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। এখন দিদির সাথে আমার কথা বলার দরকার আছে। আমি আর দেরি না করে সোজা রেস্টুরেন্টের ভেতরে গেলাম। দিদি তখনও ওখানেই দাঁড়িয়ে ছিল। আমি গিয়ে সোজা বললাম, দিদি, আমি তোমার ছোট ভাই রেজওয়ান। দিদি রেগে গিয়ে বলল, কি বলছেন এসব? মজা করছেন আমার সাথে? আমার বাবা, ভাই আর মা মারা গিয়েছিল আজ থেকে প্রায় 14 বছর আগে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে। তারপর থেকে আমি আমার খালামণির বাড়িতেই বড় হয়েছি। দিদির মুখে এই কথাটা শুনে আমি আরও একবার বড় ঝটকা খেলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, দিদি, সেদিন মা মারা গিয়েছিল ঠিকই, কিন্তু আমি আর বাবা বেঁচে গিয়েছিলাম। বাবা তোমার কথা আমাকে আগে কোনোদিন বলেনি। আমি ভেবেছিলাম তুমিও হয়তো মায়ের সাথেই সেদিন। দিদি আমার কথা বিশ্বাস না করে কড়া গলায় বলল, আপনি ফাজলামি করবেন না। আমার মৃত বাবা আর ছোট ভাইকে নিয়ে এমন সস্তা ইয়ার্কি আমি একদম পছন্দ করছি না। আমি দিদিকে অন্য কিছু বলার আগে বললাম, দিদি, এটা দেখো। তারপর বড়, আমি তোমার ছোট ভাই কিনা। এই বলে আমি আমার ডান হাতের জামার হাতাটা কংলিয়ের ওপর পর্যন্ত গুটিয়ে দিলাম। আমার ডান হাতের পাশেই একটা বট কাটার ক্ষত আছে। ছোটবেলায় আমার বয়স যখন 4 বছর, তখন এক বন্ধুর সাথে কঞ্চি কাটতে গিয়ে কাটারির কোপ লেগেছিল। সেই গভীর দাগটা আজও আমার হাতে জ্বলজ্বল করছে। দাগটা এতটাই বড় যে চাইলেও মোছা যায়, চেতন যায় না। ওই দাগটা দেখেই দিদি যেন পাথর হয়ে গেল। সব অবিশ্বাস মুহূর্তে উধাও। দিদি কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরল। ভাই, তুই বেঁচে আছিস? কিন্তু নানাজি আর খালাম্মি যে বলেছিল তুই বাবা মায়ের সাথে সেদিন মারা গেছিস, তোরা কোথায় থাকিস? বাবা কেমন আছে? তুই কেমন আছিস? দিদি এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে ফেলল। কিন্তু তার কথার মাঝে আমার শুধু একটাই জিনিস শুনে খটকা লাগলো, নানাজি আর খালামণি তাহলে দিদিকে এই 14 বছর ধরে মিথ্যে বলে বুঝিয়ে রেখেছে যে আমরা মারা গেছি। আমি দিদিকে সামলে নিয়ে বললাম, দিদি, একটু শান্ত হও। এসো, বসে কথা বলি। আমরা 4 জন একটা টেবিলে বসলাম। আমি দিদিকে বললাম, দিদি, আমি সবে বাবার থেকে শুনলাম যে তুমি ওই অ্যাক্সিডেন্টে মারা যাওনি, কিন্তু তুমি কি আমাকে বা বাবাকে খোঁজার চেষ্টা করনি কোনোদিন? দিদি কেঁদে উঠল, তারপর একটু শান্ত হয়ে বলতে লাগলো, ভাই, আমি তো জানতাম তুই আর বাবা মারা গেছিস। নানাজির বাড়ি আসার সময় রাস্তার পাশে একটা চা দোকানের একটু সামনে বাবা গাড়ি দরকারে জলের বোতল কেনার জন্য গাড়ি থেকে বাইরে গিয়েছিল। তখন একটা গাড়ি পিছন থেকে এসে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। দিদি একটু থেমে আবার বলল, আমার জ্ঞান ফেরে প্রায় 2 সপ্তাহ পর। খালামণি আর নানাজি আমাকে জানায় তোরা সবাই মারা গেছিস। আমি অনেকদিন বিশ্বাস না করতে চাই ও অনেকদিন পর বিশ্বাস করে নিয়েছিলাম। ছোট মানুষ, এর মন কাউকে না দেখল, যাদের দেখ পাচ্ছে তাদের কথা তা বিশ্বাস করবে। শুধু আমার বিয়ের দিন দূর থেকে বাবাকে দেখেছিলাম মনে হয়েছিল, কিন্তু নানাজি বলেছিল আমি ভুল দেখেছি। দিদির কথা শুনে আমার চোখ ভিজে এলো। জিজুকে বললাম দিদিকে একটু সামলাতে। দম বন্ধ লাগছিল, তাই একটু বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালাম। ছোটবেলার কথা মনে পড়ছিল। দিদি আমার থেকে 5 বছরের বড়। আমরা স্কুলে একসাথে যেতাম। মা টিফিন টাইমে ওনার ডিউটি থেকে এসে মাঝে মাঝে আমাদের দুজনকে খাইয়ে দিত। আমরা দুজন খেলতে খেলতে খেতাম। হঠাৎ আমার পিঠে কেউ একটা হাত রাখল। পেছনে ফিরতেই আমার রক্তহীন হয়ে গেল। এক অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখটা হুবহু আমার মৃত মায়ের মতো। তিনি বললেন, কি হয়েছে বাবা, কাজ কেন? আমি ভয় আর বিস্ময়ে, কিছু না আন্টি,
বলে হাতের সিগারেটটা ফেলেই হোটেলের ভেতরে ছুটে এলাম। তো বন্ধুরা, হোটেলের বাইরে হঠাৎ মায়ের মতো দেখতে এই মহিলাকে। দিদি আর রেজওয়ানের মাঝে এবার কি হতে চলেছে জানতে হলে সাবস্ক্রাইব করুন মেঞ্জর পার্ট টাইম অন ফায়ার। ভিডিওটা লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানান। পার্ট 3 খুব জলদি আসছে।